খেল খতম, পয়সা হজম। ভেবেছিলেন পদ্মার আড়ালে বসে ইঞ্জিনিয়ারিং করে পার পেয়ে যাবেন। না দর্শক, এবার লড়াইটা আর মাঠে নেই, লড়াইটা এখন আইনি টেবিল আর রাজপথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ভূমিকম্প শুরু হয়েছে। একদিকে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে রাজসাক্ষী বানিয়ে জিজ্ঞাসাবাদের দাবি, অন্যদিকে বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে জাতির সাথে প্রতারণার অভিযোগ। নির্বাচন শেষ হয়েছে ঠিকই, কিন্তু ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এক প্রেস ব্রিফিং এ এখন ক্যাচে খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। আজ আমরা দেখব কিভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার মুখোশ পরে একটি নির্দিষ্ট দলের দালালি করেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার রক্ত গরম করে দিবে। মূল বিশ্লেষণ 1, রাজসাক্ষী রেজওয়ানা হাসান ও স্বীকারোক্তির ফাঁদ। দর্শক, শুরুতে আসা যাক সৈয়দা রেজওয়ানা হাসানের বিষয়ে। জামাত কেন তাকে রাজসাক্ষী বলছে? আইনের ভাষায় রাজসাক্ষী মানে হলো সেই ব্যক্তি যিনি নিজেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, কিন্তু পরে মুখ খুলে সব সত্য বলে দিয়েছেন। রেজওয়ানা হাসান যখন গর্ব করে বললেন আমরা জামাতকে মেইন স্ট্রিম হতে দেয়নি, তখন তিনি নিজের এবং তার সহযোগীদের কবর খুঁটে ফেলছেন। তিনি কি বুঝতে পেরেছিলেন না এই একটি কথাই প্রমাণ করে দেয় তারা নিরপেক্ষ উপদেষ্টা ছিলেন না, তারা ছিলেন একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নকারী। জামাতের দাবি একদম পরিষ্কার, রেজওয়ানা হাসানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে। জানতে হবে কার ইশারায় তিনি জনগণের পবিত্র আমানত অর্থাৎ ভোট নিয়ে চিনিমিনি খেলেছেন। রাষ্ট্রের পয়সায় চলে জনগণের পেটে ছুরি মারার এই অধিকার তাকে কে দিয়েছে? দর্শক, এরপর আসি খলিলুর রহমানের বিষয়ে। ডক্টর তাহের খলিলুর রহমানের বিষয়ে যে অভিযোগ করছে তা শুনলে আপনার চোখ কপাল উঠবে। অভিযোগ করেছে খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারে বসে রেফারির কাজ না করে বিএনপির প্লেয়ার হিসেবে কাজ করছেন, আর সেই কাজের পুরস্কার হিসেবে তিনি এখন বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী। এটাকে বলা হয় সরাসরি স্বার্থের সংঘাত। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে একটি দলকে ক্ষমতায় আনবেন, আর ক্ষমতায় আসার পর তারা আপনাকে মন্ত্রী বানাবে। এসে নগ্ন ষড়যন্ত্র আর কি হতে পারে? জামাত দাবি তুলছে খলিলুর রহমানকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে সরিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। জাতির সাথে বেমানি করে যারা গদিতে বসেছেন তাদের পায়ের নিচে কতটুকু মাটি আছে তা সময় বলে দেবে। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো জুলাই সনদ বাতিলের চেষ্টা। ছাত্র জনতার রক্তে ভেজা এই সনদকে অবৈধ ঘোষণা করতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। ডক্টর তাহেরের দাবি এই রিট সরকার করিয়েছেন। পুরনো সেই ঘৃণ্য সংস্কৃতি আবার ফিরে এসেছে। যখন কোনো সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে চায় তখন তারা সরাসরি না করে আদালতকে ব্যবহার করে, নিজেদের লোক দিয়ে রিট করায়, আর তারপর বলে আদালত বাতিল করছে, আমরা কি করব? কিন্তু জামাত এবার করা হুঁশিয়ারি দিয়েছে। 12ই মার্চ সংসদে প্রথম অধিবেশন থেকেই তারা এই আইনি নাটক বন্ধ করতে রাজপথে ও সংসদে লড়াই শুরু করবে। জুলাই সনদ কি তবে কেবলই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছিল? প্রশ্ন আজ কোটি মানুষের। সবশেষে দলীয়করণ ও বর্তমান শৃঙ্খলা। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পর দেশে শান্তির সুবাতাস বইবে, কিন্তু ডক্টর তাহের যা বললেন তা খুবই উদ্বেগজনক। দেশের বিভিন্ন জায়গায় এখনো ভাঙচুর, হামলা, দর্শন ও খুনের মতো ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কেন পর্যায়ে আসে না? এর প্রধান কারণ হলো নগ্ন দলীয়করণ। মেধার যোগ্যতাকে পায়ে ঠেলে বর্তমান বিএনপি সরকারও কি তবে সেই পুরনো আওয়ামী লীগের পথে হারছে? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে কেবল নিজেদের লোক বসানোর এই অসুস্থ প্রতিযোগিতা কি রাষ্ট্রের একটি সফল অভ্যুত্থানের অপমান নয়? শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া ক্ষমতায় বসে যদি আবারও সেই একই শোষণ চলে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? সবশেষে মার্কিন প্রতিনিধিদের সাথে জামাতের বৈঠক প্রমাণ করে দেয় আন্তর্জাতিক মহলেও এখন তারা প্রধান শক্তি। জামাত স্পষ্ট করে দিয়েছে তারা নামমাত্র বিরোধী দল হতে সংসদে যায়নি, প্রতিটি ষড়যন্ত্রের জবাব দিবে। রেজওয়ানা হাসান আর খলিলুর রহমানের বিরুদ্ধে যে আইনি যুদ্ধের ডাক দেওয়া হয়েছে তা যদি সফল হয় তবে বাংলাদেশের পুরনো চেহারা বদলে যাবে। দর্শক, আপনি কি মনে করেন? রেজওয়ানা হাসানকে কি আইনের আওতায় আনা উচিত? খলিলুর রহমানের কি পদত্যাগ করা উচিত? কমেন্টের ঘরে আপনার মূল্যবান মন্তব্য জানান, আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।